আস্তে আস্তে বুঝতেও পারছে অনেক কোম্পানি যে মানুষ ছাড়ালে হবে না। আচ্ছা, কারণ এআই সব কিছু করে দিলেও হুম। এমন ভুল করে দেবে, তারপরে সে ঠিক করতে এটা মা- সেটাকে মানে এক্সপার্ট হ্যাঁ, লোকও হিমশিম খেয়ে যাবে। সেখানে তো ওরা তো কোনো এক্সপার্টই না। হ্যাঁ, সেটা তো বটেই। এই কিছুদিন আগে একটা করলাম, সে এআই ধরতেই পারছে না কোথায় এররটা হয়েছে। সে আমাকে নিজেই দেখে দেখে আমার বার করতে হচ্ছে। এআই যদি সব পারতো তাহলে আর হিউম্যান ব্রেনের দরকার কি পড়তো, আর এত বছর ধরে খাটা এক্সপিরিয়েন্সেরই বা কি ভ্যালু থাকলো। এআই সব করে দেবে। ওকে, এটা আজকের যে টপিক সেটা হচ্ছে রিয়াক্ট রিডাক্স। হ্যাঁ, রিডাক্স হচ্ছে অ্যাকচুয়ালি স্টেট ম্যানেজমেন্ট লাইব্রেরি, যার প্রাইমারি কাজ হচ্ছে ডেটাকে জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্কের মধ্যে, মানে জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্কের মেন সমস্যা বা সুবিধাটা কি। সুবিধা প্রথমে হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক লাইভ, ফাস্ট, লাইট ওয়েট এবং ব্রাউজারে খুব ইজিলি লোড অ্যান্ড কম্পাইল হয়। এটা হচ্ছে ব্রাউজারের মানে জাভাস্ক্রিপ্টের সুবিধা। হুম, কিন্তু এর অসুবিধাগুলো কী কী, যেমন হুম, কিনা এর মধ্যে যখনই আমরা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন বানাচ্ছি জাভাস্ক্রিপ্ট দিয়ে, তো হুম, যখনই মেন হচ্ছে একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে ডেটা মানে যাচ্ছে, সঙ্গে হুম, সঙ্গে কী হচ্ছে সেই ডেটাটা যাওয়ার জন্য ওখানে হুম, আমাদের ইভেন্টের উপর বেস করে হয় ডেটা পাঠাতে হবে, না হলে হুম, কাজটা করবে না। এবার ওই যে ইভেন্টের যে বাইন্ডিংটা, সেটা করাটা হুম, কিন্তু লজিক্যালি নর্মাল লজিক্স অ্যাপ্লাই করে করাটা কিন্তু অনেক বেশি কঠিন হয়ে যায়। কারণ বেসিক্যালি কী হচ্ছে আমাদের এখানে যখন আমরা অ্যাপ্লিকেশন এখানে দেখছি, তা কী হচ্ছে এখানে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের প্রত্যেকটা পেজ কিন্তু উইদাউট লোডিংয়ে লোড হচ্ছে, তাই হ্যাঁ, না? তার মানে বেসিক্যালি এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আলাদা আলাদা এবার, বা এখানে হ্যাঁ, যদি আমরা ডাইরেক্ট ব্রাউজারে এইরকমভাবে হ্যাঁ, ক্লিক করি তো এইটাই দেখছি। কিন্তু হ্যাঁ, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, এটা ইন্টারনালি জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনের মধ্যে এই ইউআরএলটাকে ক্যাচ করে ও হুম, এই পার্টিকুলার যে কম্পোনেন্টটা বানানো আছে সেইটাকে ও লোড করে দিচ্ছে অ্যাজ আচ্ছা, পেজ হিসাবে। আচ্ছা, এটা যেটা রেন্ডার হচ্ছে সেটা সম্পূর্ণ জাভাস্ক্রিপ্ট দিয়ে রেন্ডার হচ্ছে। এর জন্য কিন্তু আচ্ছা, কোনো এক্সট্রা অ্যাডিশনাল মানে কোড এখানে কিন্তু সোর্স কোডে দেখতে পাওয়া যাচ্ছে না। এই যে আমি ভিউ সোর্স কোড করলাম, হুম, এটা যখন আমরা ভিউ সোর্স কোড করছি তখন কিন্তু এক্সট্রা অ্যাডিশনালি আমাদের কিন্তু এখানে ওইটা দেখা যাচ্ছে না। হুম, এটা তখনই দেখা যাচ্ছে যখন কিনা আমরা এটাকে ইন্সপেক্ট এলিমেন্ট করছি, মানে আফটার হুম, রেন্ডারিং এই সমস্ত হুম, ডেটাগুলো এখানে রেন্ডার হচ্ছে। তার মানে বেসিক্যালি জাভাস্ক্রিপ্টের মধ্যেই সমস্তটা রয়েছে, ঠিক আছে? হুম, হুম, এই যে যতটা যা আমরা দেখতে পাচ্ছি সেই পুরো ব্যাপারটাই জাভাস্ক্রিপ্টের মধ্যেই রয়েছে। তো হুম, যদি এটা জাভাস্ক্রিপ্টের মধ্যেই কমপ্লিটলি জিনিসটা রয়েছে, তার মানে ডেফিনেটলি এখানে কোনো না কোনোভাবে জাভাস্ক্রিপ্টটির এর ওপর ডিপেন্ড করে আমাদের এই আউটপুট শো করছে, হুম, তাই না? হ্যাঁ, এবার এর জন্য কি হচ্ছে আমাদের, যখন একটা পেজ আর একটা পেজে যখন যাচ্ছে ডেটা, মানে হুম, দেখছি, জেনারেলি হুম, আমরা কী করতাম, আগে ডেটা পাঠাবার জন্য আমরা ইউআরএল অ্যাপ্লাই করতাম, মানে ইউআরএলের হ্যাঁ, মাধ্যমে আমরা এসটিটিপি হ্যাঁ, হ্যাঁ, মানে যে ডেটাটা সেটাকে আমরা ইউজ হ্যাঁ, করতাম। হ্যাঁ, এবং এসটিটিপির যে ডেটা সেটিংয়ের যে প্রসেস, মানে সেটাকে আমরা দুভাবে জেনারেলি করে থাকতাম। একটা হচ্ছে গেট মেথডে, একটা হচ্ছে পোস্ট মেথডে। প্রস্তুত, হ্যাঁ, গেট মেথডে হচ্ছে আমাদের ইউআরএলে অ্যাড্রেস বারে দেখা যাবে, হ্যাঁ, আর পোস্ট মেথড দেখা যেত না। পোস্ট মেথডে দেখা যায় না, ওটা ইন্টারনালি ডেটা পাস হয়ে যায়। এই হুম, হচ্ছে ব্যাপারটা। কিন্তু এবার ব্যাপার হচ্ছে এই জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে না গেট কাজ করে ঠিক করে, না পোস্ট ঠিক করে কাজ করে। হুম, আর যদিও বা এইগুলো গেট পোস্ট যদিও বা ইউজ হয়, তাতে কী হবে, পেজটা রিফ্রেশ হয়ে যাবে। আর পেজ রিফ্রেশ হয়ে যাওয়া মানেই সমস্ত যে ডেটা সে আবার ডেটাটা চলে আবার যাবে। সে আগের মতন সিচুয়েশানে চলে আসবে, মানে রিফ্রেশ হয়ে যাওয়া মানেই নতুন করে রিলোড হওয়া। তো এই অসুবিধাটাই হচ্ছে ডেটা ইনিশিয়ালাইজেশনের প্রবলেম। তো যখনই পেজ লোড হচ্ছে তখনই কী হচ্ছে, ডেটাটা পুরোপুরি রিফ্রেশ হয়ে যাচ্ছে। তো সেই কারণে যখন ডেটাটাকে পাঠানো হয় তখন এখানে ইন্টারনালি একটা পাব সাব মডেলের একটা কনসেপ্ট এখানে অ্যাপ্লাই করা আছে। এটা হচ্ছে ডিজাইন প্যাটার্ন একটা
পপুলার প্যাটার্ন। তো এই পাবসাব প্যাটার্নটা যেটা আছে এখানে কি হচ্ছে, সেন্ট্রালি একটা অবজেক্ট থাকবে, সেই অবজেক্টটার উপর বেস করে একটা জায়গা থেকে ডেটাটা পাবলিশ হচ্ছে আর মাল্টিপল জায়গায় সেটা সাবস্ক্রাইব হতে পারে। আচ্ছা, ঠিক এটাই আছে, পাবসাব। এটাই হচ্ছে পাবলিশার, মানে যে ডেটাটা পাবলিশার আর যে ডেটা পাঠাচ্ছে সে হচ্ছে পাবলিশার, আর যে হুম, ডেটাটাকে নিচ্ছে সে হচ্ছে কনজিউমার বা সাবস্ক্রাইবার। হুম, হ্যাঁ, সাবস্ক্রাইবার। তো এই হচ্ছে কনসেপ্টটা। এবার এই কনসেপ্টটাকে বিল্ড করার জন্য এর হুম, পেছনে ইভেন্ট পারফর্ম করছে, কারণ উইদাউট ইভেন্ট তো কোনো মানে পাবলিশিং সম্ভব না। হুম, কারণ পাবলিশ করতে গেলে তো কিছু না কিছু একটা ইভেন্টের উপর তো বেস করেই তো পাবলিশটা হচ্ছে। হুম, সেখানে হুম, বেসিক্যালি কী হচ্ছে, হয়তো ক্লিক হচ্ছে বা হুম, টাইপ হচ্ছে বা লোড হুম, হচ্ছে, যে কোনো একটা ব্যাপারে হতে পারে। মেন হুম, ব্যাপার হচ্ছে একটা ইভেন্ট পারফর্ম হচ্ছে, এবং হুম, সেই ইভেন্টটা যখনই পারফর্ম হচ্ছে তখন কী হচ্ছে, ও একটা সেন্ট্রাল সার্ভারে, মানে সার্ভার তো এখানে নেই, এখানে সবই ইন্টারনাল অ্যাপের মধ্যে। তো ওখানে হুম, একটা ওইরকম একটা মেন সেন্টারে ডেটাটা পাঠিয়ে দিল। এবার ওইখান থেকে ডিস্ট্রিবিউশন হয়ে গেল ডেটাটা। এবার ওইটাকে যারা সাবস্ক্রাইব করে থাকছে তারা ওইটাকে ক্যাচ করে দেখতে পাবে। তো এই হচ্ছে বেসিক্যালি কনসেপ্টটা। এবং হুম, এই কনসেপ্টটা কে আমরা নর্মাল জাভাস্ক্রিপ্টে যদি করি তো সেটা করা যায়, বাট সেইটাকেই জাভাস্ক্রিপ্টের রিডাক্স বলে, জেএস রিডাক্স লাইব্রেরিটা মানে মেনলি এই পার্টিকুলার পারপাসে ইউজ করা হতো, রিডাক্স। ঠিক আছে, ঠিক আছে। এবার সেই রিডাক্সেরই একটা এক্সট্রা এক্সটেন্ডেড ভার্সন যেটা কিনা রিয়্যাক্টের সঙ্গে কানেক্ট করছে। এবার রিয়্যাক্টের নিজস্ব স্টেট ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে, যেটা আমরা দেখেছি অলরেডি, আচ্ছা, কনটেক্সট অ্যান্ড আপনাকে হ্যাঁ সেটাই বলতে যাচ্ছিলাম। এই যে মানে ইউজ স্টেট বা ইউজ এফেক্ট যেগুলো আমরা করলাম সেগুলো তো স্টেট ম্যানেজমেন্টেরই কাজ করলো। ইউ স্টেট ম্যানেজমেন্টের কাজ করেছে, সেটা হচ্ছে হুম, সিঙ্গেল কম্পোনেন্টের ক্ষেত্রে। ঠিক আছে, কিন্তু আচ্ছা, মাল্টি কম্পোনেন্টের ক্ষেত্রে যখন আমরা কাজ করব তখন আমরা হুম, ইউজ কনটেক্সট, যেটা আমরা লাস্ট ক্লাসে দেখেছি, ক্লাসটাতে ইউজ হ্যাঁ, ইউজ কনটেক্সট অ্যান্ড তার সঙ্গে রিডিউসার, এই দুটো হুম, জিনিসকে একসঙ্গে কম্বাইন করে আমরা অ্যাপ্লিকেশন স্টেট বানাতে পারি। যেই অ্যাপ্লিকেশন স্টেটটাকে আমরা ইনিশিয়ালাইজ করতে পারি টপ অফ দ্য অ্যাপ, মানে যেখানে প্রথমে অ্যাপ যেখানে পুট করা হচ্ছে, ইনজেক্ট করা হচ্ছে হুম, অ্যাপের হুম, ডেটাটাকে, সেইখানে আমাদের এই স্টেটের মেন কনটেক্সট মানে প্রোভাইডার হিসাবে ওটাকে ইউটিলাইজ করা, এবং হুম, সেইখানে কি হচ্ছে, ওখান থেকে অ্যাকচুয়ালি আলাদা আলাদা কানেক্টর অ্যাপ্লাই করে আমরা ডেটাটাকে সরবরাহ করতে পারি। এই হচ্ছে হ্যাঁ, মধ্য কথা। ঠিক আছে, হ্যাঁ। এই প্রসেসটাই হচ্ছে আমরা, এটা হলো রিয়াক্টের, এটা কি বলা যায় রিয়াক্টের নিজস্ব স্টেট ম্যানেজমেন্ট? হ্যাঁ, এটা রিয়াক্টের নিজস্ব অ্যাপ্লিকেশন স্টেট ম্যানেজমেন্ট, নট স্টেট ম্যানেজমেন্ট, অ্যাপ্লিকেশন স্টেট ম্যানেজমেন্ট। এবং এইটা দিয়েই আপনার অধিকাংশ কাজ আপনি চাইলে করতে পারেন উইদাউট এক্সট্রা থার্ড পার্টি লাইব্রেরি। বাট এবারে লিমিটেশনস আছে। লিমিটেশনস কীরকম, আপনার মনে হতে পারে যে এখানে আপনি ছোটোখাটো যখন অ্যাপ্লিকেশন করছেন, ছোটোখাটো স্টেট ম্যানেজমেন্টে যখন কাজ করছেন, তখন এই কাজটা করতে খুবই সুবিধা এবং ইজি। ঠিক আছে, আচ্ছা, কারণ হুম, রিয়াক্টের কনটেক্সট অ্যান্ড রিডিউসার অ্যাপ্লাই করে কাজ করাটা অনেক বেশি ইজি যখন কিনা আপনি ছোটো অ্যাপ্লিকেশন হিসেবে কাজ করছেন। হুম, হুম, কিন্তু যখনই আপনার ডেটা অনেক বেশি থাকবে, হিউজ ডেটা থাকবে, হুম, এবং ওখানে মাল্টিপল টিরিজ নিয়ে কাজ হবে, তখন হুম, সেক্ষেত্রে কিন্তু তখন জিনিসটা অন্যরকমভাবে কাজ করবে। আর আচ্ছা, সেই সময়ই হচ্ছে আসল প্রবলেম, আচ্ছা। সেই সময়টাই হচ্ছে আসল প্রবলেম। সেইটা জন্যই আমরা এই এবং রিল্যাক্সের এবং তখন তখন সেক্ষেত্রে কী হয়, যখনই আমাদের এক্সট্রা ফিচার্স আমাদের অ্যাপ্লাই করতে হতে পারে, যেটা কিনা লার্জ স্কেলে আমাদের ইউজ করতে হবে, হ্যাঁ, তখন সেক্ষেত্রে আমরা এক্সট্রা থার্ড পার্টি প্যাকেজের হেল্প নিই। আদারওয়াইজ থার্ড পার্টি প্যাকেজের হেল্পের কোনো দরকার পড়ে না। ফার্স্ট মানে নর্মালি ফ্রেমওয়ার্কের মধ্যে যা দেওয়া আছে সেটা দিয়ে আমরা কাজ করতে পারি, কিন্তু থার্ড পার্টি প্যাকেজ তো সব তখনই ইউজ হয় যখন কিনা আমাদের অনেক কমপ্লেক্স ডেটা হুম, থাকবে, অনেক হিউজ ডেটা হবে, এবং সেই হিউজ ডেটাটাকে ম্যানেজ করতে আমাকে একটা প্রপার স্ট্রাকচারে করতে হবে, তখন হুম, আমাদের থার্ড পার্টি লাইব্রেরি দরকার পড়ে। তার আগ পর্যন্ত থার্ড পার্টি লাইব্রেরি মনে হবে যেন এক্সট্রা খাটছি। থার্ড পার্টি লাইব্রেরি সত্যি কথা বলতে যদি ইনিশিয়াল লেভেলে যদি ইউজ করতে চান অ্যাজ এ বিগিনার হ্যাঁ, লেভেলে, তখন আপনার মনে হবে যেন এটা খুব মানে বেকার খাটা হচ্ছে, বোঝা হয়ে গেল আর কি। মানে বেকার খাটা হচ্ছে এক্সট্রা। হ্যাঁ, 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 কিন্তু যখনই আপনার হিউজ লেভেলে যখন কাজ শুরু হলো,
যখন আপনি একটা ফুল প্রজেক্টে করছেন ওটা অনেক সময় বুঝতেও সময় লাগে যে আপনার ওটা হিউজ লেভেলে চলে গেছে। এবার যখন আপনার একই রকমের স্টেট লেভেলের কাজ হয়তো আপনার অনেকবার করতে হয়েছে, এবার করতে 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 আপনি অনেক জায়গায় করেছেন, করার পরে হঠাৎ করে এবার আপনার মনে হচ্ছে "ইস, এটা একটা বহুত বেকার জিনিস হয়ে গেছে, বারবার করে আমাকে এক একটা করে স্টেট লিখতে হচ্ছে, তার জন্য আমাকে আলাদা করে রিডিউসার বানাতে হচ্ছে, তার জন্য কনটেক্সট ক্রিয়েট করতে হচ্ছে, বহুত ঝামেলার জিনিস হয়ে গেছে।" তখন আপনার লাগবে যে যখনই আপনি ওই জিনিসটাকে কম্প্যাক্ট করার জন্য এবার আপনি রেডাক্স ইউজ করছেন, তখন মনে হবে বাহ, এটা তো অনেক সিম্পল করে দিল জিনিসটা। মানে ওই কমপ্লেক্স যে জিনিসটা যেখানে কিনা মাল্টিপল আপনাকে রিডিউসার ক্রিয়েট করতে হচ্ছে বা মাল্টিপল কনটেক্সট ক্রিয়েট করতে হচ্ছে আলাদা ডেটাকে ম্যানেজ করার জন্য, তখন সেই ক্ষেত্রে যদি আমরা রিডাক্স ইউজ করি তখন দেখা যাবে অনেকটা আমাদের কাজটা কম হয়ে গেছে, কারণ তখন আমাদের একটা জায়গায় লিখে আমাদের মাল্টিপল প্রসেসে ডেটা নিয়ে কাজ হচ্ছে এবং খুব ইজিলি হচ্ছে। এবার ব্যাপারটা হচ্ছে আমরা যদি রিয়াক্ট রিডাক্সে কাজ করি, অবভিয়াসলি রিয়াক্ট রিডাক্সে এর রেকমেন্ডেশন হচ্ছে কি 16.8.3 বা তারপরে এটাকে ইউটিলাইজ করা যেতে পারে, অথবা রিয়াক্ট নেটিভের 0.59 আর তারপরে। এই হচ্ছে বেসিক্যালি এটাকে ইউটিলাইজ করার মিনিমাম রিকোয়ারমেন্ট। এবং এখানে কি হচ্ছে, এখানে ইউজ হুক মানে রিয়াক্ট হুকস যেগুলো আছে সেগুলোকে ব্যবহার করে জেনারেলি এই কাজটা করছে। এবার এটাকে ইউটিলাইজ করার প্রসেস কীরকম, এখানে বলছে ইনস্টলড করতে হবে npm ইনস্টল রিয়াক্ট রিডাক্স থার্ড পার্টি লাইব্রেরি, এবং এর একটা কুইক ওভারভিউ দিয়ে দিচ্ছে যে প্রথমে আমরা করবো কি একটা প্রোভাইডার ক্রিয়েট করব, অনলি প্রোভাইডার, ঠিক আছে। কিন্তু এই প্রোভাইডারটা যেটা আসবে সেটা হচ্ছে রিয়াক্ট রিডাক্স থেকে আসবে, ঠিক আছে। আমরা কিন্তু আগেরবার প্রোভাইডার যখন ক্রিয়েট করেছি তখন আমরা প্রোভাইডার ক্রিয়েট কার উপর বেস করে করেছি, না রিয়াক্টের উপর করেছিলাম, কনটেক্সটের উপর বেস করে, কনটেক্সটের উপর বেস করে প্রোভাইডার ক্রিয়েট করেছিলাম। এইখানে বেসিক্যালি এর ভেতরেও কনটেক্সট অবভিয়াসলি আছে, কিন্তু এর যে লাইব্রেরি ক্লাসটা যেটার নাম আছে সেটার নাম হচ্ছে প্রোভাইডার, ঠিক আছে। এর প্রোভাইডার এর ক্লাসটার নামই আছে প্রোভাইডার ক্লাস, ঠিক আছে। যার মধ্যে বেসিক্যালি কী হচ্ছে, আমরা প্রথমে একটা মানে এলিমেন্ট রয়েছে, এলিমেন্ট নেম, যেটাকে স্টোর বলে রাখা আছে। এবার স্টোরের কাজ হচ্ছে কি, যেখানে আমরা অ্যাকচুয়ালি কত রকমের ডেটা, কী কী ডেটা নিয়ে আমরা কাজকর্ম করতে চাই, তার ডেটার সমস্ত ইনফরমেশনস আমরা জেনারেলি স্টোরের মধ্যে ডেসক্রাইব করতে পারবো, রেখে দেবো না, অ্যাকচুয়ালি ডেসক্রাইব করবো যে আমরা কী টাইপের ডেটা আমরা নিয়ে কাজ করতে চাই, সে ডেটার ডেসক্রিপশানটা এখানে করা। স্টোরের মধ্যে রেখে দেওয়া নয়, কারণ রাখা হবে না, হ্যাঁ ওটার জন্য একটা মেমোরি পারসিস্ট মেমোরি ক্রিয়েট হবে। তো এটা হচ্ছে বেসিক্যালি স্টোর হিসেবে ওই একটা এক্সট্রা এডিশনাল ফাইল ক্রিয়েট করতে হয়। এবার তো অবশ্যই এখানে কী আছে, ইউজ সিলেক্টর অ্যান্ড ইউজ ডিসপ্যাচ, ঠিক আছে। ইউজ সিলেক্টর যেটা আমরা ডেটা যখন রিসিভ করছিলাম তখন আমরা কী করেছিলাম, ওখানেও আমরা ইউজ ডেটা বলে আমরা একটা লিখেছিলাম যখন আমরা কাস্টম হুকস বানিয়েছিলাম। আর ডিসপ্যাচের জন্য ইউজ ডিসপ্যাচ, যেখানে রিডিউসার ছিল, রিডিউসার থেকে ইউজ ডিসপ্যাচ করে ডিসপ্যাচ অ্যাপ্লাই করে আউটপুটটা দেখানো হয়েছিল। তো বেসিক্যালি ওই হচ্ছে কনসেপ্ট, যেখানে এখানেও তাই ওই ইউজ কনটেক্সট ইউজ সিলেক্টর বলে একটা মডেল বানানো হয়েছে, যেখানে ডেটাটাকে সাবস্ক্রাইব করে আনবে, এবং যেখানে ইউজ ডিসপ্যাচ, যেখান থেকে ইভেন্ট পারফর্ম করে ডেটাটাকে পাঠানো হবে। ওকে, এই হচ্ছে মতো কথা। এবার এটা হচ্ছে কি, এই ইউজ সিলেক্টর অ্যান্ড ডিসপ্যাচ এই দুটোও আসবে রিয়াক্ট রিডাক্সের ভেতর থেকে, কাস্টম হুকস। এবার ব্যাপার হচ্ছে এটা কিসের ওপর বেস করে কাজ করবে, এখানে কাউন্টার স্লাইস, মানে এখানে যেহেতু কাউন্টার বলে একটা অবজেক্ট বানাচ্ছে, এবার এটাকে নাম দিচ্ছে স্লাইস, ঠিক আছে। মানে বেসিক্যালি কী হচ্ছে, একটা পার্টিকুলার ডেটাকে 3-4টে পার্টে, মানে প্রধানত দুটো পার্টে ভাঙবে, একটা হচ্ছে ডেটা আর একটা হচ্ছে মেথড, ডেটা অ্যান্ড মেথড, মানে ডেটা অবজেক্ট, প্রথমে অবজেক্ট আর হচ্ছে মেথড, এই দুভাবে ওটাকে ভাঙবে। এবার তার মধ্যে বেসিক্যালি কী হচ্ছে, প্রথম যে পার্টটা সেটা হচ্ছে ডেটা, সেকেন্ড যে পার্টটা হচ্ছে সেটা হবে মেথড। এখানে বিভিন্ন রকমের মেথডস রয়েছে, ইনক্রিমেন্ট বাই আইডি, এগুলো সমস্তই হচ্ছে আলাদা আলাদা মেথডস, যেগুলো
এখানে কল করা হবে। এবার সেই কল করতে গেলে এই মেথডগুলোকে কল করতে গেলে কী করে কল করা যাবে? ডিসপ্যাচ মাধ্যমে, মানে ডিসপ্যাচের মাধ্যমে ওটাকে কল করতে হবে। মানে কেন ডিসপ্যাচের মাধ্যমে কল করতে হবে? কারণ যেহেতু ডিসপ্যাচ অ্যাকচুয়ালি ইভেন্টটাকে পারফর্ম করাবে, তার জন্য। মানে এইখানে অ্যাকচুয়ালি যে ডেটাটা আমরা রিটার্ন হবে, মানে এখান থেকে কিছু না কিছু ডেটা রিটার্ন হবে বা পারফর্ম হবে, যা হোক একটা হচ্ছে, যেটা রিটার্ন হবে বা পারফর্ম হবে সেইটাকে অ্যাকচুয়ালি রিফ্লেক্ট করাতে গেলে ইভেন্টের সঙ্গে বাইন্ড করতে হবে। আর ইভেন্ট বাইন্ডিং করানোর জন্যই এই ডিসপ্যাচ মেথড। আচ্ছা, মানে যে অন ক্লিক ইভেন্ট যেটা, তার সঙ্গে ডিসপ্যাচের একটা বাইন্ডিং হচ্ছে। অন ক্লিক হচ্ছে বেসিক্যালি আমাদের কম্পোনেন্টের ইভেন্ট, ঠিক আছে? মানে আচ্ছা, অ্যাকচুয়ালি আমাদের এই বাটনের ইভেন্ট, এই বাটনের ইভেন্টটাকে ফ্লো করাবার জন্য ডিসপ্যাচকে কল করা হবে। ডিসপ্যাচ হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাকশান ইভেন্ট। মানে অ্যাকশান বেসিক্যালি কী হয়, ও টোটাল রিফ্লেক্ট করবে। তো এখানে বেসিক্যালি এটা হচ্ছে বাটনের, মানে যেটা কিনা ইনবিল্ড মানে এরিয়ার ওপর অ্যাকচুয়ালি এটা অ্যাক্টিভ হচ্ছে বাটনেরই ইভেন্ট হচ্ছে। এবং সেই ইভেন্টটাকে অ্যাকশানে কনভার্ট করার জন্য, মানে ওটাকে কোথাও পাঠাবার জন্য যে প্রডিউস করার যে ব্যাপারটা, সেই প্রডিউসিংয়ের কাজটা ডিসপ্যাচের মাধ্যমে হবে। এবং যা মাধ্যমে করতে হবে সেই ডেটাটাকে এইখানে কল করা হয়েছে, ঠিক আছে? এবং সেই ফাংশনটার মধ্যে যে ডিসপ্যাচ অ্যাকশনটা ওই ইনক্রিমেন্ট মেথডটা গিয়ে ইনক্রিমেন্ট মেথডের মাধ্যমে যা ডেটা রিফ্লেকশনটা হবে, যে ডেটা রিফ্লেকশন যেটা আসবে সেটা গিয়ে হিট করবে মেন সেন্টারে, এবং সেখান থেকে রিসিভার, তো ওই সিলেক্টারে দিয়ে, সিলেক্টার হচ্ছে বেসিক্যালি রিসিভার, যেটা রিসিভারে কাজ করছে। তো এইখানে কাউন্টার দিয়ে ওই কাউন্ট ডেটাটাকে আনছে, আর ডিসপ্যাচের মাধ্যমে ডেটাটা ডিসপ্যাচ করাচ্ছে। এই হচ্ছে বেসিক্যালি কনসেপ্টটা, ঠিক আছে? এরপরে আর বিশেষ কিছু লেখেনি। এবার এখানে দুটো জিনিস মিসিং আছে। স্টোর কীভাবে ডিফাইন হয়েছে সেটা বলা নেই, আর কাউন্টার স্ল্যাশ যেটা আছে সেটাও এখানে বলা নেই, ঠিক আছে? জাস্ট এখানে কী করেছে যে অ্যাপ্লিকেশানের পার্টে কীভাবে কাজ করে, মানে প্রোভাইডার কীভাবে মেন অ্যাপের মধ্যে সেট করছে, আর তারপরে সেটাকে কী করে ইউটিলাইজ করা হচ্ছে সেই জিনিসটা শুধু দেখিয়েছে। এরপরের পার্টটা দেখায়নি। এর পরের পার্টের জন্য এবার আমাদের আবার দেখতে হবে, নতুন পার্টে যেতে হবে। এবার এখানে বলছে কি, এবার এখানে এসেছে স্টোরের পার্টটা। এবার তার জন্য কী করতে হবে, এই যখনই আমরা স্টোর ক্রিয়েট করবো না, স্টোর কিন্তু রিডাক্স ডাইরেক্ট ক্রিয়েট করতে পারে না। ওর জন্য কি হচ্ছে, রিডাক্স জেএস টুল কিট, এই যে লাইব্রেরিটা আছে, এইটার মাধ্যমেই অ্যাকচুয়ালি স্টোরটা ক্রিয়েট হবে, আদারওয়াইজ স্টোরটা ক্রিয়েট করা যাবে না। রিডাক্সের মধ্যে ওই ইউজ সিলেক্টর, ইউজ হুক, এই সমস্ত রয়েছে, ঠিক আছে? যেটা বেসিক্যালি কী হচ্ছে, ইউজ সিলেক্টর, ইউজ ডিসপ্যাচ, এটা মেনলি রিয়াক্টের ফাংশনালিটিটাকে এনহান্সমেন্ট করার জন্য এই লাইব্রেরিটা। কিন্তু অ্যাকচুয়ালি রিডাক্স যেটা প্রোভাইড করছে সেটা হচ্ছে স্টোর প্রোভাইডার, এবং স্টোর প্রোভাইডারিংয়ের যে প্রসেসটা, সেইটা কিন্তু তার জন্য রিডাক্স জেএস স্ল্যাশ টুল কিট এই লাইব্রেরিটাকে আনতে হবে। তবে পরে গিয়ে কী হচ্ছে, একটা টেম্পোরারি পারসিস্ট মেমোরি ক্রিয়েট করবে অ্যাপ্লিকেশানের মধ্যে, যেখানে কিছু সময়ের জন্য ডেটাটাকে ধরে রাখবে। তো এইখানে বেসিক্যালি ওই স্টোর এটাকে করার পরে এখানে কী হচ্ছে, স্টোর জেএসের মধ্যে এখানে স্টোর জেএস এখানে অ্যাপ্লাই করেছে, ঠিক আছে? কনফিগ স্টোর বলে এখানে একটা ফাংশন ইনিশিয়ালাইজ করেছে। মানে অ্যাকচুয়ালি এটা ফাংশনই রয়েছে, এই ফাংশনের মধ্যে প্যারামিটার পাঠিয়েছে, যার মধ্যে রিডিউসার দিয়ে এখানে আমরা কি অ্যাপ্লাই করতে পারি, যে কী টাইপের রিডিউসার আমরা কল করব, মানে তার নেমটা কী হবে সেটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। আর এখানে কনফিগ স্টোর যেটা আছে, এটা একটা ফাংশন, যে ফাংশনের মধ্যে দিয়ে ডেটাটাকে টেম্পোরারি মেমোরাইজ করানো হবে, এবং ওই ডেটাটাকে আনানো, মানে এইখানে ডেটাটা ইনিশিয়ালাইজ হওয়ার পরে তারপরে কী হচ্ছে, ওই স্টোরটাকে এখানে কল করেছে, প্রোভাইডারের মাধ্যমে ওই স্টোরটাকে ঢুকিয়েছে, ঠিক আছে? তারপরে হচ্ছে কি, যেটা ওই দুটো জিনিস যে মিসিং ছিল, বলেছিলাম স্টোর আর ক্রিয়েট স্লাইস, কাউন্টার স্লাইসের। তো এখানে এই কাউন্টার স্লাইস যে সেখানে রয়েছে, এইখানে ক্রিয়েট স্লাইস অ্যান্ড ক্রিয়েট রিডিউসার, এখানে ক্রিয়েট স্লাইস অ্যান্ড ক্রিয়েট রিডিউসার, এই দুটো মেথডস রয়েছে, যে দুটো মেথডস অ্যাকচুয়ালি কিন্তু রিডাক্সের মেথড, এটা কিন্তু জাভাস্ক্রিপ্টের মেথড নয়, ঠিক আছে? সরি, রিয়াক্টের মেথড নয়, এটা হচ্ছে, এই দুটো মেথড হচ্ছে রিডাক্সের নিজস্ব।
তো রিডাক্সের নিজস্ব মেথড হওয়ার জন্য এখানে রিডাক্স টুল কিটের মাধ্যমে ওই ক্রিয়েট স্লাইস বলে এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করছে, মানে অ্যাকচুয়ালি অবজেক্ট নয়, এটা একটা ফাংশন রয়েছে যে ফাংশনের মধ্যে বিভিন্ন রকমের প্যারামিটার্স পাঠানো হবে। এবার এইখানে কি হচ্ছে, এই যে এটা হচ্ছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা অবজেক্ট প্যারামিটার, ঠিক আছে। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা অবজেক্ট প্যারামিটার। ধরে রাখতে পারেন আপনি যেরকম ক্লাস ক্রিয়েট করেন, ঠিক আছে, ডটনেট এর মধ্যে আপনি ওই ক্লাসের মধ্যে ধরুন আপনার এখানে প্রপার্টি নেম আছে, তারপরে অ্যারে বা অবজেক্ট রয়েছে, তো মাল্টিপল অবজেক্টস যেভাবে ক্রিয়েট করে তার যে ডেটা ইনজেকশন হয় একটা ফাংশনের মধ্যে, সেই রকম টাইপেরই প্রসেস। বাট এখানে জাভাস্ক্রিপ্টটা বেসিক্যালি কী হচ্ছে, একটু অন্যরকম ল্যাঙ্গুয়েজ, সুডো টাইপের ল্যাঙ্গুয়েজ। সেই কারণে কী হয়, এখানে কার্লি ব্রেসের মাধ্যমে এটাকে ডাইরেক্টলি অবজেক্ট ডিফাইন করছে, ঠিক আছে। কার্লি ব্রেসের মাধ্যমে ডাইরেক্ট অবজেক্ট ডিফাইন করছে উইদাউট ক্লাস ডিফিনেশন, মানে এখানে ক্লাস ডিফাইন করা হচ্ছে না, ডাইরেক্টলি এখানে অবজেক্ট ডিফাইন করা হচ্ছে। তো এইখানে মেনলি দুটো পার্ট এখানে রয়েছে। ফার্স্ট হচ্ছে এখানে যে স্লাইসের মাধ্যমে এখানে বলা হচ্ছে যে স্লাইস বেসিক্যালি কী হচ্ছে, আমরা যে স্টোরটাকে ইউটিলাইজ করব সেই স্টোরটাকে মানে পার্টে ডেটার ব্লক করার জন্য এখানে স্লাইস ইউজ করছে, ঠিক আছে। তো এবার সেই ক্ষেত্রে কী হচ্ছে, ওই পার্টে যে ডেটাটা ব্যবহার হবে তার জন্য প্রথমে কি নেমটা ইউটিলাইজ করা হচ্ছে, যে কী নামে ডেটা স্লাইস মানে ডেটাটা স্টোর করা হবে, মানে একটা ইন্ডেক্স। তারপরে হচ্ছে কি ইনিশিয়াল স্টেট বেসিক্যালি হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, মানে যেটা প্রপার্টি যেটার উপরে অ্যাকচুয়ালি আমরা কাজ করবো সেটা হচ্ছে ইনিশিয়াল স্টেট। এবার এখানে কী হচ্ছে, একটা এখানে প্রপার্টি রয়েছে, চাইলে আমরা অনেকগুলো ডেটা নিয়ে কাজ যদি করতে চাই তাহলে অনেকগুলো ডেটা এখানে থাকবে। এবার হচ্ছে কি রিডিউসার্সের আন্ডারে কী হচ্ছে, আমরা অ্যাকচুয়ালি ফাংশন ডিফাইন করবো, যেটা আমরা রিডিউসারে যেরকম ডিফাইন করেছিলাম ঠিক সেরকম, মানে রিডিউসার ফাংশন যেগুলো ছিল সেই রকম টাইপেরই এখানে রিডিউসার ফাংশন এখানে অ্যাপ্লাই করব। এবার বেসিক্যালি কী হচ্ছে, ওখানে রিডিউসারের মধ্যে দুখানা ডেটা টাইপস ওখানে ইউটিলাইজ হতো, এখানেও ইউটিলাইজ হবে দুটো, যদি কিনা আমার দুটো প্রপার্টিস দরকার পড়ে। কারণ এখানে দেখুন, এটা রিডিউসার ফাংশন যেরকম আমরা ডিফাইন করেছি নর্মালি সেরকম টাইপেরই, এখানে কি হচ্ছে স্টেট বলে একটা অপশন রেখেছে আর এখানে অ্যাকশন বলে রেখেছে, ঠিক আছে। যার মানে এখানে অ্যাকশনের মাধ্যমে ডেটাটা আসবে, আর স্টেটের মাধ্যমে মানে হচ্ছে যেটা কিনা ইনিশিয়াল যে ডেটাটা থাকবে সেটার উপরে ডেটাটাকে কাজ করবে। তো এখানে কী হচ্ছে, তিনটে ফাংশনস কল করেছে, ঠিক আছে, তিনটে আলাদা আলাদা ফাংশন কল করেছে। এই তিনটে আলাদা আলাদা ফাংশন কল করেছে কারণে এই কাউন্টারের জন্য, ঠিক আছে। এবার এই পুরো রিডিউসারের পার্টটা এটা হয়ে গেল। এবার হয়ে যাওয়ার পরে এবার এখানে কী করছে, এই যে ফাংশনসগুলো যেগুলো কল করেছে এই ফাংশনসগুলো কী হচ্ছে, রিডিউসার অ্যাকশানের মাধ্যমে ওটাকে কনভার্ট করছে। তো সেই ক্ষেত্রে কী হচ্ছে, এখান থেকে অ্যাকচুয়ালি এই কাউন্টার স্লাইস বলে যে এটা বেরোচ্ছে, এটা অ্যাকচুয়ালি একটা অবজেক্ট বেরোচ্ছে, ঠিক আছে, এটা একটা অবজেক্ট তৈরি হচ্ছে। এবার এই অবজেক্টের আন্ডারে অ্যাকশনস বলে একটা সাব অবজেক্ট রয়েছে, ঠিক আছে, এর আন্ডারে একটা সাব অবজেক্ট রয়েছে। যে সাব অবজেক্ট কী করছে, এই রিডিউসার এর মধ্যে ডিক্লেয়ার করা যে সমস্ত ফাংশনসগুলো রয়েছে সেই ফাংশনসগুলোকে এইখানে অ্যাকচুয়ালি কী বলবো, ডিস্ট্রাকচারিং প্রসেসে এখানে ডিফাইন করা হয়েছে, ঠিক আছে, ডিস্ট্রাকচারিং প্রসেসে এটা ডিফাইন করা হয়েছে। এটা স্ট্রাকচারিং নয় কিন্তু ডিস্ট্রাকচারিং, ঠিক আছে। স্ট্রাকচার বেসিক্যালি এই পার্টটাকে বলা হয় যখন কিনা এখানে কার্লি ব্রেসের মধ্যে ডেটাটাকে কোলাপস করা হচ্ছে তখন হচ্ছে স্ট্রাকচারিং, আর এই প্রসেসে যখন হয় তখন এটা হয় ডিস্ট্রাকচারিং, ঠিক আছে। এবার এইভাবে আমাদের এখানে যে সমস্ত মেথডসগুলো রয়েছে সেগুলোকে এখানে বলা হয়েছে। কাউন্টার স্লাইস ডট অ্যাকশন হচ্ছে মানে ইকুয়াল টু দিচ্ছে, তার মানে কি এইখানে এই অ্যাকশনটার মধ্যে আমি ইনক্রিমেন্টটাকে কল করছি না ডিক্রিমেন্টটাকে কল করছি? এখানে কোনো কলিং এর ব্যাপার নেই, এখানে জাস্ট এটা হচ্ছে কি অ্যাসাইন হয়েছে এটা এক্সপোর্ট করার জন্য, ঠিক আছে, এটা অ্যাসাইন হয়েছে এক্সপোর্ট করার জন্য। এবার এক্সপোর্ট হবে এটা এইভাবেই এক্সপোর্ট করা হবে বা একটু আলাদাভাবেও করা যেতে পারে, কারণ মেন ব্যাপার হচ্ছে আমার যেটা এক্সপোর্ট হচ্ছে সেটা হচ্ছে অ্যাকচুয়াল আমার স্লাইস অ্যাকশনসটা, মানে অ্যাকচুয়ালি আমার এক্সপোর্ট হচ্ছে অ্যাকশনস অবজেক্ট। এবার এই অ্যাকশন অবজেক্টের মধ্যে
কোন কোন ডেটাগুলোকে অ্যাকচুয়ালি আমরা হাইলাইট করছি সেটাকে এখানে ডিফাইন করা হয়েছে, দেখানো হয়েছে যে এই অ্যাকশনস ক্রিয়েটার আর জেনারেটেড ফর ইচ কেস রিডিউসার ফাংশন, মানে এখানে যতগুলো রিডিউসার ফাংশন রয়েছে সবকটা এখানে জেনারেট করছে একটা অ্যাকশনস নেম দিয়ে, মানে এখানে যা যা রয়েছে ওটা নামটাকে ডাইরেক্টলি তুলে এটা করছে। এরপরে কি হচ্ছে, এখানে এক্সপোর্ট ডিফল্ট স্লাইস রিডিউসার বলতে এই যে রিডিউসার, সেই রিডিউসার হিসাবে ওটা একটা ফাংশন জেনারেট করছে, সেটাকেও পাঠাচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে ওভারঅল পুরো স্ট্রাকচার, যেটা কাউন্টার স্লাইস জেএস বলে রয়েছে। এবার ওই যে বললাম যে স্টোরের ব্যাপারটা, এখানে স্টোর কী হয়েছিল, এখানে অ্যারে হিসাবে রেখে দিয়েছিল। এবার ওই স্টোরের মধ্যে এই যে কাউন্টার স্লাইস যে অবজেক্টটা যেটা বানিয়েছিল, ওই কাউন্টার স্লাইস অবজেক্টটাকে এখানে স্লাইস অবজেক্ট নয়, এখানে হচ্ছে এই রিডিউসার অবজেক্টটাকে অ্যাকচুয়ালি কল করছে। ঠিক আছে, মানে বেসিক্যালি এইটাকে তো ডিফল্ট করেছে না, ডিফল্ট করা মানে হচ্ছে যদি কিনা আমরা এখানে ডাইরেক্টলি উইদাউট কার্লি ব্রেস আমরা ইউটিলাইজ করি, এখানে কার্লি ব্রেস দিয়ে ডিস্ট্রাকচারিং হয়েছে, এখানে কি হচ্ছে কার্লি ব্রেস নেই, মানে হচ্ছে ডাইরেক্টলি এই যেটা অবজেক্টটা রিডিউসার অবজেক্ট আছে সেটা ডাইরেক্টলি এখানে বেরোচ্ছে। আর রিডিউসার অবজেক্ট মানে হচ্ছে রিডিউসার অবজেক্টের মধ্যে সমস্ত ফাংশন স্টেট সমস্ত ডেটা যেগুলো আছে এগুলো ডিফাইন হয়েছে, মানে এখানে এইটা প্লাস এইটা সমেত এটা পুরো একটা স্টেট জমা হচ্ছে। এবং এই স্টেটটা কি হচ্ছে, এই যে রিডিউসার বলে এখানে এই স্টেটের মধ্যে কাউন্টার বলে এখানে একটা অবজেক্ট থাকছে, এবং সেই ক্ষেত্রে কাউন্টার রিডিউসার বলে এখানে রয়েছে। ওকে, এবার এই পুরো ব্যাপারটা হয়ে যাওয়ার পরে এবার হচ্ছে কি ফাইনালি কাউন্টার অবজেক্ট ক্রিয়েট করছে। যদিও এটা দেখে মনে হবে সবই একই জায়গায় করা, সবই একই জায়গায় রয়েছে, তাই জন্য একই জায়গায় হচ্ছে। এবার হচ্ছে কি এইখানে সিলেক্টরে যখন কাজ করছে, সিলেক্টরে কী হচ্ছে, সিলেক্টরের মধ্যে প্রথমে স্টেটটাকে আনছে। এবার স্টেট বলতে ওই যে যেখানে স্টেট ডেটা, ঠিক আছে, স্টেট ডেটা মেনলি এই স্টোর অবজেক্টটাকে মেনলি রেফার করছে। ঠিক আছে, স্টোর অবজেক্টটাকে ডাইরেক্টলি রেফার করছে। তারপরে এখানে রিডিউসারের ইনস্ট্যান্স কিটাকে এখানে নিচ্ছে। ঠিক আছে, এখানে যেটা রয়েছে, এবং এর পরে কী হচ্ছে, এই যে ইনিশিয়াল ভ্যালু যেটা, সেই ভ্যালু অবজেক্টটাকে এখানে কল করছে। এইভাবে গিয়ে অ্যাকচুয়ালি অবজেক্টটা রেডি হচ্ছে, যেটা গিয়ে কাউন্ট বলে এখানে। এই স্টেটটা অ্যাকচুয়ালি স্টোরটাকে রেফার করছে, এবং এর মধ্যে যে কাউন্টার বলে যে ডেটা টাইপটা বা অবজেক্টটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে রিডিউসারের থেকে। এবার রিডিউসারের আন্ডারে যে ইনিশিয়াল ভ্যালু যেটা ডিক্লেয়ার করা হয়েছে সেটা হচ্ছে ওই ইনিশিয়াল ভ্যালু যেটা আমাদের এখানে ভ্যালু হিসেবে ক্রিয়েট করা হয়েছে সেটা। ঠিক আছে, এটা দিয়ে বেসিক্যালি আমাদের ডেটাটাকে পাচ্ছে। ঠিক আছে, এবার এটা হলো একটা ডেটা, মানে এইভাবে বেসিক্যালি কী হচ্ছে, আমরা যদি চাইলে মাল্টিপল ডেটাকে আমরা হ্যান্ডেল করতে পারি। তার জন্য আমাদের অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, এখানে একটা ডেটা নিয়ে যেমন কাজ করতে হচ্ছে তেমন মাল্টিপল ডেটা নিয়ে কাজ করতে হতে পারে। মেন এটার লিমিটেশনস অ্যান্ড ইমপ্লিমেন্টেশনস যদি দেখা যায়, যে আমাদের রিডিউসার অ্যান্ড স্টেট আমাদের আলাদা আলাদাভাবে ক্রিয়েট করতেই হবে। ঠিক আছে, মানে যখন কিনা জেনারেলি নর্মাল ইউজ কনটেক্সট বা ইউজ রিডিউসার যখন ইউটিলাইজ করা হতো। ঠিক আছে, এবার সেইটাকেই সিম্পলিফাই করার জন্য কী হচ্ছে, এখানে ওই স্টোরের মধ্যে সমস্ত অবজেক্ট পয়েন্টিং করে দিচ্ছে। আর যতগুলো টাইপের ডেটা নিয়ে আমাদের কাজ হবে, আলাদা আলাদা যত রকমের ডেটা টাইপ নিয়ে কাজ হবে, সেটাকে আমাদের একটা স্লাইস পেজ ক্রিয়েট, মানে একটা স্লাইস ইউজ করে স্লাইস এখানে অ্যাটাচ করে দেওয়া। তাহলে কী হচ্ছে, আমাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে। তো এবার ব্যাপারটা হচ্ছে এখানে ওই ইউজ ডিসপ্যাচ, ওই ডিসপ্যাচের মাধ্যমে কী হচ্ছে, ওইখানে যে অ্যাকশনসগুলো ছিল, যে অ্যাকশনস মেথড যেগুলো পাওয়া গেছিলো, ওই অ্যাকশনস মেথডগুলোকে এখানে আবার কল করে আনা হলো, যে এই অ্যাকশনস মেথডগুলোকে নিয়ে ডিসপ্যাচের মধ্যে ফেলে দেওয়া হবে, এবং ডিসপ্যাচ কী করবে, ওই অ্যাকশনসগুলোকে থ্রো করবে রিডিউসারের ইমপ্লিমেন্টেশনের মধ্যে, মানে এই যে এখানে রিডিউসার ইমপ্লিমেন্টেশন যেটা হচ্ছে সেটা। এই হচ্ছে ওভারঅল পুরো প্রসেসটা, এই স্ট্রাকচারটা এখানে রয়েছে, এছাড়া আর বিশেষ কিছু এর মধ্যে নেই। এবার এটা বুঝতে পারলেই হয়ে গেল। এবার মেনলি আমাদের যেটা লাগবে, এই যে এখানে যেমন লিখেছে রিডিউসারের তিনখানা আলাদা আলাদা রিডিউসার, একটা হচ্ছে পোস্ট রিডিউসার,
একটা হচ্ছে কমেন্ট রিডিউসার, একটা হচ্ছে ইউজার রিডিউসার। এইভাবে আলাদা আলাদা টাইপের রিডিউসার টাইপস আমরা এখানে ইউটিলাইজ করতে পারি। এবং এখানে কি হচ্ছে এটাকে আরও একটু এক্সট্রা এনহান্সমেন্ট করার জন্য এখানে রিটার্ন টাইপ রুট স্টেট মানে স্টেট হিসাবে ইউটিলাইজ করছে। তারপরে অ্যাপ ডিসপ্যাচ বলে এখানে স্টোর ডিসপ্যাচ মানে স্টোরের সঙ্গে ডিসপ্যাচ মেথড স্টোর ডিসপ্যাচ বলে এখানে করছে, যেখান থেকে কাস্টম টাইপ এখানে কাস্টম হুকস টাইপ এখানে ক্রিয়েট করছে, যেখানে হুকস টাইপের মধ্যে ওই অ্যাপ ডিসপ্যাচ অ্যান্ড অ্যাপ স্টেটকে নিয়ে এখানে স্টেট ডেটাটা এখানে ইউটিলাইজ হচ্ছে। তারপরে এক্সট্রা এখানে কাউন্টার স্টেট দিয়ে এখানে ইন্টারফেস ক্রিয়েট করে, এটা অবশ্য টাইপ স্ক্রিপ্টের জন্য মনে হয় মেনলি করেছে, যে ওই টাইপ স্ক্রিপ্টে আমরা যে ডেটা ভ্যালু যে ইনিশিয়ালাইজেশন যে কী কী টাইপের ডেটা টাইপ যা থাকবে সেটাকে ইনিশিয়ালাইজ করার জন্য এটা হচ্ছে টিএস প্রপার্টির কারণে। ঠিক আছে, ওকে। অ্যান্ড তারপরে হচ্ছে এখানে ওই যে সিলেক্ট কাউন্ট বলে এখানে কী হচ্ছে ইউজ সিলেক্ট কাউন্ট বলে এখানে একটা আলাদা করে অবজেক্টিভ বানিয়ে নিচ্ছে, যাতে কিনা ওই পেতে সুবিধা যাতে হয়, মানে জিনিসটাকে সিম্পলিফাই করে নিচ্ছে যাতে কিনা জিনিসটা ইজি টু ইউজ যাতে সহজে করা যায়। এখানে মোটামুটি একটা কনসেপ্ট বোঝানোর চেষ্টা করেছে যে কীভাবে কী পুরো প্রসেসটা ভ্যালুটা যেটা হয় কীভাবে এটা ম্যানেজ হচ্ছে, তার একটা প্রসেস করছে। এবার মোদ্দা কথা হচ্ছে যে আমাদের এই রিডিউসার এপিআই এগুলো কেন দরকার পড়ে বা এর আলটিমেট পারপাসটা কী। এর মেন পারপাসটা হচ্ছে কি লোড অপটিমাইজেশনস করা, মানে সার্ভার সাইড থেকে যখন আমাদের জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি কল করে, তো জাভাস্ক্রিপ্ট লাইব্রেরির একটা প্রবলেম আছে যে যতক্ষণ ও ডেটা না পাবে ততক্ষণ ও কল করতে থাকবে। কিন্তু জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে আর একটা প্রবলেম আছে, বিশেষ করে জাভাস্ক্রিপ্ট রিয়াক্টের মধ্যে যদি ইউজ এফেক্টের মধ্যে যদি আমরা কোনো ডেটা কল করি, তো কী করতে থাকে ইউজ এফেক্ট কী হয় অল টাইম অ্যাক্টিভেট থাকে। ঠিক আছে, ওর নিজে ইন্টারনালি ও সেলফ কলিং হতে থাকে, প্রসেসিং করতে থাকে। তো প্রসেসিং করতে থাকার জন্য কী হচ্ছে ও সার্ভার সাইডে কন্টিনিউয়াসলি ও রিকোয়েস্ট পাঠাতেই থাকবে। তাতে কী হয় সার্ভার হয় ডাউন হয়ে যাবে আর না হয় ব্লক করে দেবে, দুটোর মধ্যে যে কোনো একটা হবে। ব্লক করে দিলে সার্ভার বেঁচে গেল, আর ব্লক না করলে সার্ভার ডাউন হয়ে যাবে। তো এই হচ্ছে বেসিক্যালি ব্যাপারটা। তো এই প্রসেসের কারণে তখন কী হচ্ছে, তখন এই স্টেট ম্যানেজমেন্ট লাইব্রেরি কী করে, যখনই ডেটা পেয়ে যায় তখন ও কী করে এক্সট্রা যে কলিংয়ের যে প্রসেসটা ওটাকে বন্ধ করে দেয়। তো যার জন্য ডেটাটা আর কল করবার জন্য রিকোয়েস্ট পাঠাবে না সার্ভারে। আর আরও এর একটা সুবিধা যেটা থাকে সেটা হচ্ছে কি আমরা যেহেতু সমস্ত ডেটাটা একবারে ওয়ান টাইম পেয়ে গেলাম, এবার সেখান থেকে আমরা সার্চ করা টগল করা বা যেরকম যার দরকার সেই হিসাবে আমরা আমাদের কাজটা করতে পারি, যাতে জিনিসটাও লাগে অনেক বেশি ফাস্টার এবং অপটিমাইজড হয়ে আছে জিনিসটা বলে মনে হয়। এই হচ্ছে ওভারঅল আইডিয়া অ্যান্ড কনসেপ্ট। এখানে টাইপস্ক্রিপ্ট ব্যবহার করার প্রসেসটা বলছে কীভাবে টাইপস্ক্রিপ্ট হচ্ছে, তারপর কানেক্ট টু প্রপস ম্যাপ এরকম অপশানস দেখাচ্ছে। এই হচ্ছে ব্যাপার। এবার হচ্ছে ওই প্রথম কুইক স্টার্টের মধ্যে যাই। প্রথমে আমাদের এই দুটো লাইব্রেরি লাগবে, তো অবভিয়াসলি আমাদের এই দুটো লাইব্রেরিকে কপি করে আমাদের ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টের আন্ডারে এটাকে আগে ইনস্টল করে নিতে হবে। কনফার্ম করে নেওয়া দরকার একবার আমাদের ডিপেন্ডেন্সির মধ্যে রিডাক্স এসে গেছে আর টুল কিটও এসে গেছে। ঠিক আছে, তার মানে আমাদের এখানে দুটো এটা দুটোকে একসঙ্গে একবারে ব্যাকে যাও, মানে যেটা ইনস্টল করলে এই তো। ও আচ্ছা, ঠিক আছে ওই টুলকিট রিডাক্স ওটা দিলে আমাকে এখানে এটাও চলে আসছে আর এখানে এটাও চলে আসছে। এটা ডিপেন্ডেন্সি ম্যানেজমেন্টে আমাদের এই এনপিএম ইনস্টল করে আমরা মাল্টিপল ডিপেন্ডেন্সিস যদি থাকে
স্পেস দিয়ে দিয়ে আমরা মাল্টিপল ডিপেন্ডেন্সি নেম আমরা সেট করতে পারি, একবারে ইনস্টল হয়ে যাবে এক লাইনে। ঠিক আছে, এবার এটা হয়ে গেল, এবার এটা আমরা অনলাইন করে দিলাম। এবার ব্যাপার হচ্ছে এটা করে দেওয়ার পরে এইখানে রিডিউসারে মানে যেইটাই দিয়ে কাজ করি না, মেন হচ্ছে কাউন্টার অ্যাপ্লাই করলে সুবিধা হয় কি, বুঝতে সুবিধা হয় প্রথমে ইনিশিয়ালি। তো কারণ ওতে কি হয়, প্রথমে খুব কোডটা শর্টে লেখা হয় তার জন্য। তো এখানে মেনলি আমি করলাম কি, এখানে আমি একটা এই অ্যাপের মধ্যে স্টোর store.ts, কারণ আমাদের টাইপস্ক্রিপ্টের ব্যাপার আছে তাই জন্য টিএস। এবার এখানে কি আছে, আপাতত জেএসের যা কোড আছে সেটাকে আমি ডাইরেক্ট কপি করে বসিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই আপাতত। এর জন্য যা আছে সেটাকে আমি ডাইরেক্ট বসিয়ে দিলাম স্টোরের মধ্যে। এবার মেন সেকেন্ড ফান্ডাটা হচ্ছে আমাদের প্রোভাইডারটাকে সেট করা। ঠিক আছে, তো এবার এইটাকে ধরলাম, ধরে এবার এইটাকে আমাদের মেইনের মধ্যে গিয়ে এই পার্টটাকে এখানে নিয়ে আসলাম। ঠিক আছে, এবং এই যে এটাকে নিয়ে আসলাম, এখানে কী হচ্ছে, ডেটা প্রোভাইডার বলে আমাদের নিজস্ব কনটেক্সট প্রোভাইডার ছিল, বাট এটাকে রাখছি, প্লাস তার সঙ্গে আমরা আমাদের নিজস্ব মানে নিজস্ব নয় অ্যাকচুয়ালি, এটাকেও রাখছি। এবং অবভিয়াসলি আমরা এটাকে র্যাপার করে দিচ্ছি, এবং এটা একটা ট্রি তৈরি হয়ে যাচ্ছে। মানে এটা হচ্ছে কনটেক্সট প্রোভাইডার, যেটার নাম দিয়েছিলাম ডেটা প্রোভাইডার বলে, আর এখানে হচ্ছে স্টোর এইটা। এবার এখানে যে স্টোর যে ব্যাপারটা, স্টোরটাকে এখানে কল করা, এখানে স্টোর ইউটিলের মধ্যে তো কল করিনি স্টোরটাকে, তাই কি ইউটিলের মধ্যে তো কল, অ্যাপের মধ্যেই কল করা আছে। তো এখানে অ্যাপের মধ্যে যেহেতু কল আছে সেক্ষেত্রে এটাকে অ্যাপের মধ্যে করলাম। এবার এখানে স্টোরের মধ্যে ওকে, তো এবার এটা রয়েছে। এবার এখানে মেনলি কী হচ্ছে, স্টোর অবজেক্ট হিসাবে আমরা কিছু আউটপুটটা দিইনি। ঠিক আছে, তো এখানে স্টোর অবজেক্ট হিসাবে এটা কি আছে, ডিফল্ট আছে। ঠিক আছে, তাহলে ডিফল্ট থাকা মানে আমরা এটাকেই এইভাবে ডিফাইন কল করতে পারি, কারণ এই এই কনফিগ স্টোর যেটা আছে তারই সিঙ্গেল অবজেক্ট এখানে আমার স্টোর বলে এখানে চলে আসবে। ওকে, হয়ে গেল আমার এই ইনিশিয়ালাইজেশনটা। এবার নেক্সট, যেহেতু আমার টাইপস্ক্রিপ্টে আমাদের কাজটা করতে হচ্ছে, তো এইটাইতেই যাই। এবার এইখানে গেলে টাইপস্ক্রিপ্টে আমাদের ওই ডেটা টাইপসটাকে ইনিশিয়ালাইজ করতে হয়, বাট আমরা প্রথমে সিম্পল প্রসেসেই থাকি। তো প্রথমে আমাদের এখানে স্টোর অ্যাপ্লাই করা আছে, আমাদের স্টোর কনফিগারেশন হয়ে গেছে। কিছু কিছু আওয়াজ হচ্ছে, ক্যাম্পাসে কোনো কাজ হচ্ছে মনে হচ্ছে। আচ্ছা। তো এখানে মেনলি ব্যাপারটা হচ্ছে, এখানে স্টোর হিসাবে এখানে অ্যাপ্লাই হয়েছে। এবার হচ্ছে স্লাইস। ঠিক আছে, এবার এই স্লাইসটা হচ্ছে আমরা এখানে স্লাইসারটাকে এখানে এরা বলছে এটা হচ্ছে একটা ফিচার্স বলে এটার নাম দিচ্ছে, তো আমরাও তাই বলি, ফিচার্সই বলি। তাহলে এখানে বেসিক্যালি কী হচ্ছে, একটা ফোল্ডারের মধ্যে নাম দিতে পারি স্লাইসেস ফিচার্স, SLICS, স্লাইসেস নাম দিলাম। ঠিক আছে, তাহলে সুবিধা হবে, SLICES স্লাইসেস। ওকে, এবার এই স্লাইসেসের মধ্যে আমরা এখানে COUNTR কাউন্টার, শর্ট ছোটোতেই লিখি COUNTR কাউন্টার SLICER স্লাইসার ডট জেএস নয়, এখানে টিএস ফাইল, কারণ আমাদের এখানে টাইপস্ক্রিপ্ট ফাইল করছি। এক্স লিখতে লাগবে না, কারণ যেহেতু আমাদের এখানে অনলি ফাইল হিসাবে কোড থাকবে, XML। তো এবার মেনলি কী হচ্ছে, এখানে এক্সপোর্ট কনস্ট COUNTR কাউন্টার
LIC স্লাইস ইকুয়াল টু এইভাবে আমাদের ফাংশনটা অটো ডিফাইন হয়ে গেল বলে তাই, কারণ যেহেতু ওখানে কপি করতে হবে, তো আমি কপি আর কষ্ট করে করলাম না। আর এইখানে কি হচ্ছে, এটা অটো ইম্পোর্টারের মাধ্যমে আমি কন্ট্রোল স্পেস দেওয়া প্রেস করতে এখানে অটোমেটিক্যালি আমার এই অবজেক্টটা চলে আসলো, ঠিক আছে। এবং এখানে কি হচ্ছে, যথারীতি যা যা দরকার সেই হিসাবে এখানে ডেটা আমরা এখানে পেয়ে গেছি, ঠিক আছে। এটা হচ্ছে কাউন্টার স্লাইসের অবজেক্ট। এবার এই কাউন্টার স্লাইসের অবজেক্ট এটা হচ্ছে মেন হচ্ছে আমার ডেটা ইনিশিয়ালাইজেশন প্রসেস। এবার তারপরে হচ্ছে অ্যাকশানস। এই অ্যাকশানসের মধ্যে এখানে কী কী অ্যাকশানস আমরা এখানে পাচ্ছি, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট আর এই অ্যামাউন্ট বাই ইনক্রিমেন্ট বাই অ্যামাউন্ট, মানে যত নাম্বার আমরা এখানে অ্যাপ্লাই করবো সেটা। আর দেন আমাদের কী হচ্ছে কাউন্টার স্লাইসার রিডিউসার, যেটা আমাদের রিডিউসার হিসাবে, ঠিক আছে। বাট আমি যদি এটাকে এরকম না করে যদি আমি এরকম করি, সেটা কি হতে পারে না? অ্যাকচুয়ালি ব্যাপারটা কেন হলো না, কারণ বেসিক্যালি কী হচ্ছে, এইখান থেকে আমরা পাচ্ছি যে ডেটাটা, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমি এখানে এটা একটা এক্সপেরিমেন্ট করতে চাইলাম যে আমার এখানে ডেটাটা হয় কিনা, ঠিক আছে। বাট এইভাবে আমার হবে না। আলটিমেটলি কী হচ্ছে, আমাকে এই কিছু ডেটা আমাকে ইনিশিয়ালাইজ করিয়ে কনস্টের মাধ্যমে আমরা সেই অবজেক্টটাকে বাইরে থ্রো করতে পারবো। তার জন্যই এই ব্যাপারটা এইভাবে লেখা হয়েছে। হুম। হ্যালো, বলো।